অমাবস্যা হলেও আজকের অন্ধকার যেন একটু বেশি গাঢ়। চারিদিকে সেই একই রকমের নিস্তব্ধতা চেয়ে আছে। অনুভূতিগুলো শিরা উপশিরা ভেদ করে জানান দিচ্ছে ওদের উপস্থিতি। আজকে রাতের মধ্যে সবকিছু সমাধান করতে হবে আমাকে। আমি অনিরুদ্ধ চ্যাটার্জি, একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। অবশ্য এইরকম একটা কাজ কোনোদিনও করবো ভাবিনি, কিন্তু ইচ্ছা আর অনুপ্রেরণা দুটোই আমাকে এই পথে এগিয়ে দিয়েছে। ছোট থেকে ভূতের গল্পের প্রতি ভালো লাগা ছিল আমার অনুপ্রেরণা, যার কাছ থেকে পেয়েছিলাম সবকিছু। আজ তারই একটা কাজ করতে এসেছি। বলা যেতে পারে তার অসম্পূর্ণ কাজ পূর্ণ করতেই আমি এখানে এসেছি। এই মুহূর্তে আমার সাথে আছে আমার দুই বন্ধু, রাইমা আর অভিরূপ। এই কর্মকাণ্ডের সূত্রপাত আজ থেকে অনেক বছর আগে শুরু হয়েছিল। আমার মামা বাবু, মানে মায়ের মামা, সন্তোষ মুখার্জি, পেশায় একজন রেল কর্মচারী হলেও অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ ছিলেন তিনি। আর সেই নেশাকে ভর করে দেশ বিদেশে ঘুরে বেড়াতেন। প্রতি বছর গরমের ছুটিতে তাই আমরা দেশের বাড়ি আমডাঙ্গায় যেতাম। আমাদের নেশা ছিল দাদুর মুখ থেকে গল্প শোনা। দাদুর গল্প বলার ভঙ্গিমায় আমরা অনুভব করতাম সেই সব জায়গাগুলোকে। ছোট থেকেই শুনে আসা দাদুর গল্পগুলো আজও মনে আছে আমার। কিন্তু দাদুর বলা শেষ গল্পটা মনে পড়লে এখন আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমরা ভাবতেও পারিনি ওই দিনটা আমার কাছে এতটা ভয়াবহ হয়ে উঠবে। আজও সবকিছু যেন অদ্ভুত লাগে। হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু রয়েছি আপনাদের সাথে আমাদের ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনি যে গল্পটি শুনতে চলেছেন, এই গল্পে যে গ্রামের উল্লেখ করা হয়েছে সেই গ্রামটি কিন্তু বাস্তবেই আছে। কুলধারা গ্রাম রাজস্থানের জয়সলমীর থেকে কিছুটা দূরেই এই কুলধারা গ্রামটি অবস্থিত। রাজস্থানের এই কুলধারা গ্রামটি নাকি একটি ভৌতিক গ্রাম। বেশ কিছু অজ্ঞাত কারণের জন্য এই গ্রামের এক রাতে বেশ কিছু গ্রামবাসী এবং এই গোটা গ্রামটা রাতারাতি গায়েব হয়ে যায়। কি ঘটেছিল সেই রাতে, কেনই বা এই গ্রামটিকে ভৌতিক গ্রাম বলা হয়, তা জানতে হলে শুনতে হবে আপনাদের আজকের এই গল্পটি। সোমালি সরকারের কলমে আমাদের আজকে বিশেষ গল্প, কুলধারা গ্রামের বিভীষিকা। সাল 1990। তখন সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়েছি আমি। গরমে ছুটি পড়তেই মাকে বললাম, ও মা, দাদু বাড়ি যাবো না? পরশু রওনা দেব। তাছাড়া এবার মামা বাবু রাজস্থান গিয়েছিল, গল্পটা শুনতে হবে তো। মায়ের চোখে মুখে একটা উচ্ছ্বাস ছিল। মনে মনে আমিও বেশ উত্তেজিত হয়েই পড়েছিলাম গল্প শোনার জন্য। বিস্তীর্ণ এলাকা জুড়ে বালুরাশি, তার মাঝে চলমান উটের পিঠে চড়ে ভ্রমণ, এটা আমার কাছে সত্যিই বড় রোমাঞ্চকর ছিল। তাছাড়া ওখানকার জলবায়ু, আশেপাশে জীবজন্তু, বড় বড় দুর্গ, এইসব নানান গল্পের আশায় মনটা নেচে উঠেছিল আমার। কিন্তু এইসব গল্পের থেকেও যে আরো ভয়ানক কিছু শুনতে পাবো সেটা ভাবিনি আমি। যাই হোক, সেই সময় ব্যাগ গোছানোর তাগিদে সময় বিলম্ব না করে নিজের প্রয়োজনীয় জামাকাপড় গুছিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালাম। আর ঠিক তখনই কর্কশ কণ্ঠে বেজে উঠল টেলিফোনটা। টেলিফোনের আওয়াজে একটু থমকে দাঁড়ালাম। মা ফোনের রিসিভারটা তুলে বলল, কে? ছন্দা, কেমন আছিস তোরা? দাদা ভালো আছে? মায়ের কথা শুনে বুঝলাম ছোট মামিমা ফোন করেছে। এটা অবশ্য নতুন কিছু নয়, প্রতিবার আমাদের যাওয়ার আগে মামিমা ফোন করেন মাকে টুকটাক কিছু জিজ্ঞেস করার জন্য। সেই মুহূর্তে আর ওখানে না দাঁড়িয়ে আমি আনন্দে নিজের ঘরে চলে গেলাম। কিছুক্ষণ বাদে ফিরে আসলাম মায়ের ঘরে। মায়ের মুখটা দেখে আমার ঠিক ভালো লাগলো না। কৌতূহল বশত জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা, তোমার মুখটা এরকম লাগছে কেন? মা একটু দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, ছন্দা বলল,
মামাবাবু গতকাল ফিরেছে বাড়ি। মায়ের কথা শেষ না হতে দিয়ে আমি বললাম, তাই নাকি? দাদু এর মধ্যে চলে এসেছে? বাহ! মা, এবার আমরা রাজস্থানের গল্প শুনবো। আমার কথায় মা একটু বিরক্ত হয়ে বলল, উফ, খালি গল্প আর গল্প। আগে আমার কথাটা শুনবি তো। দাদুর শরীর ভালো নেই, কাল থেকে ঘরের দরজা খোলেনি একবারও। রাতে খাবার ঘরে দিতেই বলেছিল। তাছাড়া দাদু নাকি খুব চুপচাপ হয়ে গেছে, সেভাবে কারোর সাথে কথা পর্যন্ত বলছে না। না, আমাকে কালই যেতে হবে। কখন যে কি হয় মানুষটার, একবার চোখের দেখা তো দেখে আসি। মায়ের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল আমার। মনে মনে ভাবছিলাম, তবে কি এবার আর গল্প শোনা হবে না? মন ভারাক্রান্ত করে পরদিন আমি, মা আর আমার বোন তিথি রওনা হলাম আমডাঙ্গার উদ্দেশ্যে। বাবা স্কুলে ছুটি 2 দিন পরে হওয়ার জন্য বাবা 2 দিন বাদেই যাবে। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার যাত্রা। স্টেশনে নেমেই ভ্যান রিক্সা চড়ে যেতে হয় দাদুর বাড়ি। আমডাঙ্গা চ্যাটার্জি পরিবারের নাম আছে। স্টেশনে মায়ের বাবা মানে আমার দাদু অমলেন্দু চ্যাটার্জির নাম সবাই জানে, তাই আমরা গেলে রিক্সাওয়ালারা নিজেরাই এগিয়ে আসে। আমাদের মামা দাদু দিদার একমাত্র ভাই, তাই তিনি এই বাড়িতেই ছোট থেকেই আছেন। দাদু মারা যাওয়ার পর মামা দাদুই এই বাড়ির কর্তা হয়ে উঠেছেন। তাই সকলে যেমন মামা দাদুকে শ্রদ্ধা করে, তেমন ভয়ও পায়। তবে মামা দাদু খুবই মিশুকে, সবার সাথে হাসি মজা করতে খুব ভালোবাসে। সেই কারণেই মামা দাদুর এরকম চুপচাপ হয়ে থাকা সবারই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরাও মেঠো পথে এগিয়ে যেতে যেতে মামা দাদুরই কথাই ভাবছিলাম। স্টেশন থেকে মিনিট 10 পথ, পায়ে হেঁটে গেলে আরো বেশি সময় লাগে। রাস্তার 2 দিকে সবুজ ধান ক্ষেত, মাঝে মাঝে সারিবদ্ধ নারকেল গাছ। তখনও মোবাইল ফোন না থাকলেও শখের বসে কেনা একটা ক্যামেরায় বন্দি করেছিলাম প্রাকৃতিক সৌন্দর্য। কংক্রিটের জঙ্গল থেকে প্রকৃতির মাঝে এরকম বিশুদ্ধ অক্সিজেন মনটাকে একেবারে তাজা করে তুলেছিল। এইভাবেই গ্রাম্য সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে গেলাম আমরা। শহরের মতো অতটা গরম উপভোগ হচ্ছিল না এখানে। গাছপালা বেশি হওয়ায় আবহাওয়া বেশ ভালোই লাগছিল। দুপাশের দৃশ্য দেখতে দেখতে মাঝে মাঝে মায়ের দিকে চোখ চলে যাচ্ছিল। মায়ের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। বুঝলাম মা মামা দাদুকে নিয়ে চিন্তা করছে। বাড়ির উঠোনের সামনে আসতেই আমাদের দেখিয়ে এগিয়ে এলো ছোট মামিমা। মা জড়িয়ে ধরল মামিকে। এই ছোট মামিমার নামই ছন্দা, মায়ের ছোট দাদা অভয় চ্যাটার্জির বউ। আমার বড় মামা অলোক চ্যাটার্জি আর মেজ মামা অমিয় চ্যাটার্জি। থাকেন তারা দুজনেই কলকাতায়। প্রতি বছর ওরাও এই সময় নিজেদের বাড়ি আসে। ছোট মামা গ্রামের স্কুলে শিক্ষকতা করে বলে এই বাড়িতেই থেকে গেছে। ছোট মামি মায়ের ছোটবেলা থেকেই বান্ধবী, তাই ছোট মামিকে আমার মা তুই করেই সম্বোধন করে। মায়ের সাথে কথা বলতে বলতে মামিমা হেসে আমাদের দুজনের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, কি রে, পড়াশোনা কেমন চলছে? আর দুষ্টুমি? আমি আর বোন দুজনেই ঘাড় নাড়িয়ে দুটোতেই হ্যাঁ বললাম। আমাদের কথোপকথনের মধ্যে বড় মামা, মেজ মামা, 2 মামিমা আর আরো 4 ভাই বোন এসে উপস্থিত হলো বাড়িতে। আমার 2 মামিমার নাম বসুধা আর উর্মি। আমার বড় মামার একটি ছেলে, ওর নাম শেখর, আর মেজ মামার মেয়ে মিমি, আর ছোট মামার ছেলে রজত আর মেয়ের নাম বিহু। আমরা মোট 3 ভাই আর 2 বোন। শেখর আর রজত দুজনেই আমার থেকে বড়, তাই আমি ওদের বড়দাদা আর মেজদাদা বলেই ডাকি। মিমি আর আমার বোন একই বয়সী হলেও বিহু অনেকটাই ছোট আমাদের থেকে। সবাই মিলে হই হই করতে করতে বাইরের উঠোন পেরিয়ে আমরা বাড়ির অন্দরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকতেই আর একটা উঠোনের সোজাসুজি নাট মন্দির। এখানে অনেক বছর আগে দুর্গাপুজো হতো। এখন নিত্য পুজো হলেও দাদু মারা যাওয়ার পর দুর্গাপুজো একেবারে বন্ধ হয়ে গেছে। শুধু নিয়ম করে দুর্গাপুজোর ওই কয়েকদিন ঘটে পুজো সারেন ঠাকুরমশাই। প্রতি বছর না আসতে পারলেও
মাঝে মাঝে আমরাও আসি ওই সময়। কিন্তু গরমের ছুটিতে এখানে প্রতি বছর গল্পের টানে আসতেই হবে আমাদের। আসলে এই সময় মামা দাদুরও ছুটি থাকে। তাছাড়া বছরের বাকি সময় নিজের কাজ আর ভ্রমণে ব্যস্ত থাকেন উনি। তাই এই সময়টা সবাই দাদুর টানে বাড়ি আসে। যাই হোক, নাট মন্দিরে প্রণাম সেরে আমরা ঘরের দিকে এগোলাম। উঠোনে চারদিকে বারান্দা, আর বারান্দায় লাগোয়া ঘর। বারান্দার এক কোণে সিঁড়ি, দোতলা যাওয়ায়। আমাদের ভাই বোনেদের জন্য দোতলার ঘর। আমরা তাই সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম। ওপরে উঠতে উঠতে মা আর মামিমাদের কথা কানে আসছিল, বিষয়টা দাদুকে নিয়ে। দাদুর ঘরটা দোতলার একদম কোণের দিকে ছিল। আমাদের ঘর থেকে 2-3টে ঘর পরে। আমাদের ঘরের দরজা ঠেলে সবাই ভেতরে ঢুকলেও আমার নজর ছিল দাদুর ঘরের দিকে। আসলে অত্যাধিক কৌতূহল আমাকে দাদুর ঘরের দিকে টানছিল। তাই সবাই ঘরে ঢুকলেও আমি পা টিপে টিপে দাদুর ঘরের দিকে এগোতে লাগলাম। মায়ের কড়া নিষেধ থাকা সত্ত্বেও মন কিছুতেই মানছিল না। তাই ক্রমশ এগোতে থাকলাম দাদুর ঘরের দিকে। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল সেই সময়। আমাদের ঘর পেরিয়ে বেশ অনেকটাই চলে এসেছিলাম আমি। হঠাৎ অনুভব হচ্ছিল বারান্দার তাপমাত্রার হেরফের। এত গরমেও আমার কেমন যেন ঠান্ডা লাগছিল। শরীরের শিরা উপশিরার মধ্যে একটা শীতল স্রোত বয়ে যাচ্ছিল। বুকটা যেন হয়তো কেঁপে উঠেছিল। দিনের বেলাতেও রাতের অনুভূতি হচ্ছিল আমার। মনে হচ্ছিল গোটা বারান্দা জুড়ে একাকী আমিই দাঁড়িয়ে আছি। সবাই যেন অদ্ভুতভাবে কোথাও একটা অদৃশ্য হয়ে গেছে। দাদুর দরজার অনেক কাছে চলে এসেছিলাম আমি। ঠিক তখনই মায়ের গলার আওয়াজ পেয়ে চমকে উঠলাম। মা আমাদের খেতে ডাকছে। আসলে অনেক সকাল থেকে বাড়ি থেকে বেরিয়েছিলাম তো। ট্রেন লেট হওয়ার জন্য অনেক বেলা হয়ে গিয়েছিল পৌঁছাতে। খিদেও পেয়ে গিয়েছিল। তাই ওখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে খেতে নামলাম নিচে। ছোট মামি অনেক কিছু রান্না করেছিল আমাদের জন্য। ডাল, পোস্তর বড়া, শুক্তো, মুড়ি ঘন্ট আর টাটকা মাছের ঝোল, সাথে দই, মিষ্টি আর আমের চাটনিও ছিল। আমরা সকলে একসাথে খেতে বসলাম। ছোট মামি মাকে বলল, তোরা খেতে বস, আমি মামা বাবুকে খাবার দিয়ে আসি। মা মাথা নাড়ল। আমার মামি থালায় খাবার সাজিয়ে উপরে উঠে গেল। সেই সময় আমারও ইচ্ছে করছিল মামিমার সাথে দাদুর ঘরে যেতে, কিন্তু সাহস করে কথাটা বলতে পারিনি। তাছাড়া খিদেও পেয়েছিল খুব। তাই খাবার ছেড়ে উঠতে ইচ্ছা করল না। বড় মামা, মেজো মামা আর ছোট মামার দিকে তাকিয়ে বলল, এই মামা বাবু ঠিক কি হয়েছে বলতো? আগে তো এরকম কোনোদিনও দেখিনি। আচ্ছা, একবার ডাক্তার দেখিয়ে নিলে হয় না? বড় মামার কথা শুনে ছোট মামা বলল, সে কথা আমি আগে বলেছিলাম, উনি রাজি হননি। তাছাড়া গতকালের আগের দিন অনেক রাত করে বাড়ি ঢুকলেন। সেদিন আমি চমকে গেছিলাম মামাবাবুকে দেখে। প্রথমে তো ভেবেছিলাম চোর ডাকাত বুঝি। ছোট মামাকে থামিয়ে মেজো মামা গম্ভীর গলায় বলল, মানে তুই ঠিক কি বলতে চাস বলতো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। মেজো মামার কথায় ছোট মামা বড় বড় চোখ করে বলল, সেদিন রাতে ছন্দার ছেলেমেয়েরা সবাই ঘুমিয়ে পড়লেও আমি জেগেছিলাম স্কুলের খাতা দেখার জন্য। চাঁদের আলোতে উঠোন বেশ আলোকিত ছিল। জানলা দিয়ে উঠোনের দিকে চোখ যেতেই দেখলাম আপাদমস্তক চাদরে মোড়া কেউ একজন সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছে। আমি ভয়ে ভয়ে চিৎকার করে বললাম, কে ওখানে? প্রথমে আমার কথার উত্তর না দিলে আমি ছন্দাকে ডেকে তুললাম। তারপর দ্রুত একটা লাঠি নিয়ে এগিয়ে যেতেই ভাঙা গলায় লোকটা বলল, আরে ন্যাপা, আমি তোর মামা বাবু। আমি আর ছন্দা দুজনেই অস্বস্তিতে পড়ে বললাম, আপনি যে আজ আসবেন সে খবর তো পাইনি আমরা, তাই আমি আর ছন্দা তখনই ফিরে আসি। পরদিন অনেক ডাকাডাকি করেও সাড়া মেলেনি। সন্ধ্যায় আমি বাড়ি ফিরে ওপরে যেতেই আমাকে বলল সকালে ঘুমিয়ে পড়েছিলেন, রাতের খাবার ঘরে দিয়ে যেতে। ব্যাপারটা আমার অদ্ভুত লেগেছিল বলেই তোদের ফোন করলাম তাড়াতাড়ি আসার জন্য। সব শুনে বড় মামা গম্ভীর হয়ে পড়ল, ব্যাপারটা কিন্তু সত্যি খুব সন্দেহজনক।
মামাবাবু যতক্ষণ না নিজে কিছু জানাবে ততক্ষণ আমাদের কিন্তু কোনো বোঝার উপায় নেই। আর তাছাড়া এর আগে তো উনি কত জায়গাতেই গিয়েছেন, কই সে সময় তো এরকম কোনোদিনও হয়নি। শরীর খারাপ থাকলেও নিচে এসে আমাদের সাথে খেয়েছেন, আবার গল্পও করেছেন। বড় মামার কথা শুনে মেজ মামা এবার বলল, আসলে বয়স তো কম হলো না, উনি ব্যায়াম করতেন বলে এখনো ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু তবুও বয়সের ভারে একটা সময় এলে সবাই এরকম নুয়ে পড়ে। আমার মনে হয় 2 দিন বিশ্রাম নিলে এমনি ঠিক হয়ে যাবে, তারপর না হয় একবার ডাক্তার দেখিয়ে নিলেই হবে। উপস্থিত আর সবাই মেজ মামার কথায় সায় দিল। এতক্ষণ ওদের কথা শুনলেও আমার মন পড়েছিল ছোট মামির ফিরে আসার অপেক্ষায়। তাই খেতে খেতে মামিমার ফিরে আসার অপেক্ষায় বারবার দরজার দিকে চোখ চলে যাচ্ছিল। প্রায় 10 মিনিট পর মামিমা ফিরে আসতেই সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইল মামিমার দিকে। অনেকক্ষণ ডাকাডাকির পর খাবারটা দরজার সামনে রেখে আমায় চলে যেতে বললেন। আমি সেটাই করে চলে এলাম। জানি না মানুষটার কি হয়েছে আজকাল, তবে বাচ্চারা এসেছে সেটা বোধহয় উনি বুঝতে পেরেছেন, তাই বললেন আজ সন্ধ্যায় ওর ঘরে একবার যেতে। মামিমার কথায় সবার মুখে একটু হলেও স্বস্তি বোধ হলো, আর আমাদের মুখে ফুটে উঠল হাসি। বুঝতে পারলাম আজ আবারও নতুন গল্প শুনতে পাবো আমরা। আমরা খেয়ে দিয়ে যার যার মতো নিজেদের ঘরে চলে গেলাম। বিছানায় শুয়ে সন্ধ্যাবেলার কথা ভাবতেই মনটা একেবারে আনন্দে ভরে উঠল। আর সেই কথা ভাবতে ভাবতেই একসময় ক্লান্ত শরীরে ঘুম এলো। ঘুম যখন ভাঙলো তখন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। ঘর থেকে বেরিয়ে দেখলাম আকাশের রূপ বদলে গেছে। বৈশাখের বিকেলে কালবৈশাখী ঝড়ের দাপটের প্রস্তুতি নিচ্ছে গোটা আকাশ। ঝুল কালো মেঘ ক্রমশ বিস্তার লাভ করেছে এলাকা জুড়ে। প্রবল বেগে বৃষ্টি আসছে সেটার আভাস দিচ্ছে থমথমে গাছপালাগুলো। মনে হচ্ছে একটু পরেই কালবৈশাখী ঝড় সবকিছু তছনছ করে দেবে। আবহাওয়ার এই বদল আরো রোমাঞ্চকর করে তুলল মনটাকে। নিচে গিয়ে শুনলাম রাতের খাবারে গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হবে। আর বিকেলে আমাদের সেই চিরাচরিত টিফিন, হালকা তেলে মাখা মুড়ি, কাঁচা লঙ্কা আর গরম গরম আলুর চপ আর বেগুনি। এইসব লোভনীয় খাবার একমাত্র মামা বাড়িতেই পেতাম আমরা। আর তার সাথে আরো লোভনীয় ছিল দাদুর গল্প। যাই হোক, যথাসময়ে আমরা সকলে দাদুর ঘরে পৌঁছলাম। আমরা ছোটরা যতটা উৎসাহিত ঠিক ততটাই উৎসাহিত বাড়ির বড়রা। আসলে দাদুর গল্প বলার মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ ছিল, আর বাড়ির বাচ্চা থেকে বুড়ো সেই আকর্ষণে হাজির হতো দাদুর কাছে। আজও তার অন্যতা হয়নি। আমরা সবাই দাদুর ঘরে যখন ঢুকলাম তখন বৃষ্টি শুরু হয়েছে বাইরে। কালবৈশাখীর দাপটে একটা শৌ শৌ আওয়াজ ভেসে আসছে কানে। এইরকম একটা ঝড় জলের সন্ধ্যায় দাদুর ঘরে একটা টিমটিমে হ্যারিকেন চলছে, যার আলো কিছুটা জায়গায় সীমাবদ্ধ। এছাড়া বাকি ঘরটা গাঢ় অন্ধকারের প্রলেপ মেখে নির্বাক দাঁড়িয়ে আছে। দাদুর নির্দেশে আলো নেভানো ছিল। আমরা মেঝেতে একটা মাদুর পেতে বসলাম, আর দাদু বসলো খাটের ওপর। মামিমা জল খাবারের সাথে নিয়ে এলো আদা দিয়ে চা। ছোট মামিমার হাতের চা সবারই খুব প্রিয় ছিল, তবে দাদু এসবের কিছুই মুখে তুলল না। ব্যাপারটা সেই সময় না বুঝলেও আজ বুঝতে পারি। বাইরে যেমন ঝড়ের দাপট বেড়ে চলেছিল, ঠিক সেই রকমই নতুন কিছু শোনার জন্য হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল আমার। অবশ্য এরকম আর কারোর হচ্ছিল কিনা আমার জানা নেই। বৃষ্টির আঘাত জোরালো হচ্ছিল ক্রমশ। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি ঘরের কিছুটা অংশ আলোকিত করে তুলছিল। সেই আলোতে দাদুর মুখটা কেমন যেন ফ্যাকাশে লাগছিল আমার। আমি ছাড়া আর কেউ সেটা লক্ষ্য করেছে কিনা সেটা জানি না। সবাই গল্প শোনার জন্য অপেক্ষা করছিল। অবশেষে দাদু মুখ খুলল। দাদু সেই ভরাট গলাটা কেমন যেন ফ্যাসফ্যাসে লাগছিল। আমরা ভেবেছিলাম হয়তো ঠান্ডা লেগেছে ওনার, তাই সেদিকে নজর না দিয়ে গল্পে মন দিলাম। দাদু গল্প বলা শুরু করলো। এবার আমি কিছু সত্য সন্ধানে গিয়েছিলাম রাজস্থানের কুলধারা গ্রামে।
এর একটা প্রাচীন ইতিহাস আছে যা সত্যি অবাক করার মতো। আজ থেকে প্রায় অনেক বছর আগের কথা। রাজস্থানের জয়সালমীর থেকে 17-18 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই নগর পালিওয়াল ব্রাহ্মণরা পত্তন করে। সাল তখন 1291। চারিদিকে সোনালি বালু রোদের কিরণে একেবারে ঝলমল করে, আর তার মাঝে মরুদ্যানের মতোই সগৌরবে দাঁড়িয়েছিল এই কুলধারা গ্রাম। 84টি ছোট ছোট সম্প্রদায় মিলে গড়ে উঠেছিল এই গ্রামটি। সেই সময় ওই গ্রামটিতে বাস করত প্রায় 1500টা মানুষ। রাজস্থানের চারপাশে মরু অঞ্চল হওয়া সত্ত্বেও কুলধারা কোনো রকমের সমস্যা ছিল না। আবহাওয়া আর প্রকৃতি একটু ব্যতিক্রম ছিল এখানে। সাধারণত কৃষি প্রধান জীবিকা ছিল এখানকার মানুষদের। আবহাওয়া ভালো থাকার ভালো উৎপাদন ছিল। সেই সময় কৃষি এবং কৃষি কেন্দ্রীয় ব্যবসায় বেশ বিখ্যাত হয়ে ওঠে এই গ্রামটা। কিন্তু সব ভালোর মধ্যে একটুখানি খারাপ মানুষের জীবনকে এক রাতের মধ্যে বদলে দিল, আর সেই বদলের সাক্ষী ছিল কুলধারার সমস্ত মানুষ। একদিন বালির ধুলো উড়িয়ে একটা ঘোড়া এসে দাঁড়ালো কুলধারা মন্দিরের প্রাঙ্গণে। পাতিওয়াল ব্রাহ্মণরা তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। লোকটার নাম হলো সেলিম সিং, জয়সালমীরের একজন অত্যাচারী দেওয়ান। সেলিম সিং এর অত্যাচারের জন্য গ্রামের মানুষরা একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। সেলিমের নজর ছিল একটা নারী শরীরের উপর। সেলিম সিং হুঙ্কার ছেড়ে বলল, গ্রাম প্রধানের মেয়েকে আমার কাছে দিয়ে দাও, আমি ওকে বিয়ে করব। সেলিম সিং এর এই কথা শুনে বিদ্রোহী হয়ে উঠল কুলধারা গ্রামের মানুষ। সেদিনকার মতো সেলিম সিং ফিরে গেলেও কদিন পরে গ্রামের উপর দ্বিগুণ কর চাপিয়ে একটা বার্তা পাঠালো। তার লোকেদের দিয়ে সেই বার্তা সে পাঠালো। শর্ত একটাই, হয় গ্রামের প্রধানের মেয়ে নতুবা দ্বিগুণ কর। সন্ধ্যা নেমেছে বলে ফিরিয়ে দিলেও পরদিন মেয়েটাকে পাঠাতে হতো। কিন্তু পরদিন আসার আগেই সেই রাতে এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। সকালবেলা সেলিম সিং এর লোকেরা ফিরে এলো গ্রামে, কিন্তু এ কি, তারা দেখল গোটা গ্রাম একেবারে ফাঁকা। রাতারাতি কোথায় গেল মানুষ? এ তো বড়ই আশ্চর্য ঘটনা। অথচ বাড়ি মন্দির সব পড়ে আছে যথাস্থানে। শুধু মানুষগুলো ম্যাজিকের মতো অদৃশ্য হয়ে গেছে, অথচ কোনো মৃতদেহ নেই। সেলিম সিং এর লোকেরা ফিরে গিয়ে এই সংবাদ দিয়ে সেলিম সিং এ ভীষণ অবাক হয়। এরপর আবার কিছু বছর পর এখানে এসে বসতি স্থাপন করেন সেলিম সিং। কিন্তু এক রাতেরও বেশি কেউ এখানে থাকতে পারে না। রাতারাতি মৃত্যুর কোলে ঢলে পড়ে। সেলিম সিং এ ব্যাপারে বারবার পরাজিত হয়। তারপর সবকিছু যেন স্তব্ধ হয়ে যায়। মরুভূমির এই নগরী শুধু সাক্ষী রয়ে যায় ওই রাতের ঘটনাটার উপর। প্রাচীন জনপদ বা কোনো পুরনো অট্টালিকা সব সময় অনুসন্ধিৎসু মানুষের কেন্দ্রবিন্দু। আর এই কৌতূহল ঘিরেই তৈরি হয় নানান গল্প। প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এই কুলধারা নগরটি একসময় রাতারাতি অভিশপ্ত হয়ে পড়ে। বহুদিন ধরে এই জায়গায় যাওয়ার জন্য আমার মনটা ছটফট করছিল। তাই আমরা আমি আর অতুল আর শুভ্র তিনজনে বেরিয়ে পড়ি ওই কুলধারা গ্রামের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য কুলধারা নগর। তোমরা সকলে ওদের চেনো, তাই আলাদা করে আর ওদের পরিচয় দিলাম না। দাদুর কথার সাথে সাথে আমাদের চোখ দুটো বড় বড় হয়ে উঠল। সাথে অনুভব হচ্ছিল একটা অন্য রকমের রোমাঞ্চকতা।
সেই মুহূর্তে মনে হচ্ছিল ঘরের তাপমাত্রা একটু বেশি ঠান্ডা হয়ে উঠেছে। দাদু নির্বিকার হয়ে বলে চলছিল তার কথাগুলো। আমি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। হঠাৎ দাদুর ডাকে সম্মতি ফিরল। কি হয়েছে রে অনি, তোমার গল্প শুনতে বুঝি ভালো লাগছে না? দাদুর কথায় একটু লজ্জা পেলাম আমি। আমার নাম অনিরুদ্ধ হলেও দাদু ছোট থেকেই আমাকে অনি বলেই ডাকে। আমি একটু নড়ে চড়ে বসে বললাম, না দাদু, ভীষণ ভালো লাগছে, তুমি বলো। আমার কথায় যেন দাদু একটু হাসল। বাইরে আর ঘরের পরিবেশ বর্তমানে ভৌতিক আবহাওয়ার প্রেক্ষাপট হয়ে উঠেছিল। গোটা ঘরে ছিল পিন পতন নিস্তব্ধতা। পর্দাগুলো মৃদু হাওয়াতে দুলছিল। মাঝে মাঝে কানে আসছিল ব্যাঙের ডাক। থমথমে পরিবেশে দাদুর গল্প জমে উঠেছিল। দাদু পুনরায় বলতে শুরু করলো তার গল্প। আমরা যখন কুলধারা গ্রামে পৌঁছালাম তখন সূর্য একেবারে মাথার উপর। প্রবল দাবদাহ থাকা মরুভূমির মধ্যে কুলধারা নগরের আবহাওয়া একদম অন্যরকম ছিল। আমাদের মনেই হয়নি ওটা মরুভূমিতে অবস্থিত। সেই মুহূর্তে আশেপাশে ভগ্ন স্তূপে চোখে পড়ছিল, যা হয়তো দীর্ঘদিন ধরে পড়ে আছে প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়ে। কিন্তু অদ্ভুত লাগছিল একটা জিনিস দেখে। কুলধারা নগরের মধ্যে অবস্থিত মন্দিরটা এখনো অখ্যাত। আমরা ঠিক করলাম এই মন্দিরটাই আমাদের আশ্রয়স্থল হবে আজকে রাতের মতো। যতক্ষণ আলো ছিল ততক্ষণ সবকিছুই স্বাভাবিক ছিল। আমাদের চোখে কোনো পরিবর্তন লক্ষ্য হয়নি, কিন্তু ধীরে ধীরে রাত নামতেই গোটা এলাকা মুহূর্তে বদলে গেল। প্রবল ঠান্ডায় শরীরে যেন জমে যেতে লাগলো। আমরা তড়িঘড়ি মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। বাইরের তুলনায় মন্দিরের আবহাওয়া একটু ভালো বোধ হচ্ছিল। সেই মুহূর্তেই মন্দিরে নিজেদের নিরাপদ মনে হয়েছিল, কিন্তু এই নিরাপত্তা যে খুবই সীমিত ছিল সেটা বোঝার মতো সময় তখনও আসেনি। তাই আমরা নিশ্চিন্ত ছিলাম। কুলধারা সম্পর্কে যা কিছু শুনেছিলাম সেটা বিশ্বাস না করলেও মনে মনে ভাবছিলাম, এইরকম কিছু যদি একবার চাক্ষুষ করতে পারি। আমরা চাক্ষুষ হয়েছিলাম কিছু ঘটনা ঘটার। আমাদের চিন্তাধারা যে খুব তাড়াতাড়ি করতে চলেছিল সেটা আন্দাজ করতে পারিনি। দাদুর কথার মাঝে মা বলল, আপনাদের আপনাদের ভয় লাগেনি? আমার তো ভেবেই কেমন যেন ভয় লাগছে। মায়ের দিকে তাকিয়ে দাদু বলল, ভয় যে হচ্ছিল না তা নয়, তবে কৌতূহল বেশি থাকায় সেই মুহূর্তে ভয়টা একটু কমই লাগছিল। আসলে ভূত বলে যে কিছু আছে সেটা বিশ্বাস করা কঠিন যতক্ষণ না নিজের অনুভূতি হচ্ছে সে বিষয়ে। যাই হোক, রাত ক্রমশ বাড়তে লাগলো। বাইরে তখন অপার নিস্তব্ধতা। আমরা গুটিসুটি মেরে একটা থামের আড়াল থেকে বাইরেটা নজর রাখছিলাম। গাঢ় অন্ধকারে গোটা এলাকাটা ভুতুড়ে লাগছিল। বাতাস ভারী হয়ে উঠছিল ক্রমশ। শীতল হাওয়ার ঝাপটা মাঝে মাঝে চোখে মুখে এসে ঠেকছিল। রাত তখন আন্দাজ ওই 12টা হবে। হঠাৎ মরুভূমির ধুলি উড়িয়ে ঘোড়াটা এসে আমাদের চোখের সামনে দাঁড়ালো। একটা লোক নামলো ঘোড়া থেকে। অবশ্য ওটা যে মানুষ নয় সেটা বুঝলাম ওর চোখের দিকে তাকিয়ে। চোখ দুটো রক্তবর্ণ। কিছু সময় পরেই চাদরের আড়াল থেকে বেরিয়ে এলো একটা কঙ্কালসার শরীর। তাকে ঘিরে আরো অনেকগুলো কঙ্কাল। শোনা গল্পটা চোখের সামনে যেন জীবন্ত হয়ে উঠছে। শির দ্বারা বেয়ে নেমে গেল একটা বায়ু প্রবাহ। ঠান্ডার মধ্যেও কপালে ফুটে উঠল বিন্দু বিন্দু ঘাম। বুঝতে পারছিলাম আমাদের এখানে আসার সিদ্ধান্তটা কতটা ভুল।
আমাদের চোখগুলো ভয়ে স্থির হয়ে যাচ্ছিল। নাটকীয়ভাবে সব একটার পর একটা ঘটে যাচ্ছিল, ঠিক যেমনটা পড়েছিলাম আমরা। সবকিছুই এত দ্রুত শেষ হয়ে গেল যে মনে হলো আমরা যেন স্বপ্ন দেখছি। এরপর এরপর আবার নেমে এলো আবার নিস্তব্ধতা। আমরা তখন স্থির চিত্তে তাকিয়ে আছি সামনের দিকে। বইতে পড়া ঘটনা যে এইভাবে সামনে দৃশ্যমান হয়ে উঠবে তা ভাবিনি। আমাদের আমাদের ঠিক কি করা উচিত সেটা ভাবার আগেই একটা বীভৎস ঘটনা ঘটে গেল। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর হঠাৎ শুনতে পেলাম এক নারী কণ্ঠের চিৎকার। সেই চিৎকারে চমকে উঠলাম আমরা। ভয়ে ভয়ে তাকিয়ে দেখলাম কতগুলো অবয়ব একজনকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। মেয়েটা চিৎকার করে কাঁদছে, সেই কান্নার মধ্যে নিজেকে বাঁচানোর আরতি ছিল। আমার মনে হচ্ছিল সেই মুহূর্তে দৌড়ে গিয়ে মেয়েটাকে বাঁচাই। কথাগুলো বলতে বলতে উদাস হলো দাদু। মনে হলো কুলধারার সেই কাহিনীর পথ ধরে পৌঁছে গেল সেই সময়। আজ আমাদের সকলকে মুখিয়ার কাছে যেতেই হবে। ওর লড়কির জন্য গোটা গ্রাম বিপদে পড়বে, সেটা কি মানা যায়? বসন্ত পড়ল। সেলিম সিং যাওয়ার পর গায়ের এক তো লোক এসব নিয়ে আলোচনা করছিল। গায়ের মান সম্মান রক্ষা করেছি ঠিক আছে, কিন্তু সেলিম সিং তো ওকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, সেটা না করার কি আছে? তাছাড়া যুবতী মেয়ে, বিয়ের তো বয়স হয়েছে নাকি? বসন্তের কথা শুনে সবাই মাথা নাড়ল। কথাটা সত্যি। তাছাড়া কর দ্বিগুণ হলে এই গ্রামের সবাই মারা পড়বে। একজনের জন্য এরকম কিছু মেনে নেওয়া ঠিক হচ্ছে না। বসন্তের কথা শুনে সবাই রাজি হলো গ্রাম প্রধান ভৈরবের বাড়িতে যেতে। বাইরের গোলযোগ শুনে ভৈরব বেরিয়ে এসে বলল, কি ব্যাপার আপনারা এখানে? গ্রামের সবাই চায় আপনার মেয়ে সেলিমকে বিয়ে করুক। একজনের জন্য গোটা গ্রাম কেন ভুগবে? এটা অসম্ভব। আমার মেয়েকে ওই শয়তানের হাতে কিছুতেই তুলে দেব না। আমি অন্য ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবেন? তাছাড়া সেলিম বিয়ের প্রস্তাব দিয়েছে, সোনার আংটি বাঁকা হলেও। গ্রামের লোকেদের কথা শেষ করতে না দিয়ে ভৈরব বলল, এই গ্রামের প্রধান আমি, তাই আমার কথাই শেষ কথা। আমার মেয়ে ওকে বিয়ে করবে না। গোটা গ্রামের বিপদ ডেকে আনলে আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না, এই বলে দিলাম। চুপ করো। তোমার সাহস কি করে হয় আমার কথার উপর কথা বলার? এখনই এখান থেকে বেরিয়ে যাও, নতুবা আমি কিন্তু তোমাকে। গ্রাম প্রধানের কথা শুনে সেই মুহূর্তে ওখান থেকে বসন্ত বেরিয়ে গেল। মনে মনে বলল, আজ তোর ব্যবস্থা আমি করব। কথাগুলো ভাবতে ভাবতেই বাঁকা হাসি ফুটে উঠল বসন্তের ঠোঁটের কোণে। বাড়ির সামনে উপস্থিত সকলের কাছে হাত জোর করে ভৈরব বলল, আপনারা সবাই শান্ত হন, আমি ঠিক একটা উপায় বার করব। আমাকে একটু ভাবার সময় দিন। প্রধানের কথা শুনে একজন বলল, ঠিক আছে, আপনাকে আজ রাতের জন্য সময় দেওয়া হলো, কাল সকালে আমরা আবার আসব। সেই মুহূর্তে সেখান থেকে সবাই চলে গেলেও পরদিনের কথা ভেবে চিন্তায় পড়ল ভৈরব। ওর পাশে এসে দাঁড়ালো মোহিনী। বাবার কাঁধে হাত দিয়ে বলল, বাবুজা, ওরা যদি চায় তাহলে আমি রাজি আছি। গোটা গ্রামের জন্য নিজেকে আমি সেলিমের হাতে তুলে দেব। মেয়ের কথা শুনে ভৈরব বলল, না মা, তোমাকে আমি কিছুতেই ওই শয়তানের হাতে তুলে দেব না। তুমি ভেতরে যাও, আমি ঠিক একটা পথ বের করব। রাত বাড়তে লাগলো। দুশ্চিন্তা নিয়ে ভৈরব নিজের ঘরে ঢুকলো। মোহিনীও গেল নিজের ঘরে। রাত যখন অনেক গভীর,
ঠিক তখন মোহিনীর ঘরের দরজায় আওয়াজ হলো। মোহিনী চমকে উঠল, তারপর ফিসফিস আওয়াজ শুনে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলতেই কাপড় দিয়ে মুখ ঢাকা কয়েকজন ঢুকলো ওর ঘরে। মোহিনী চিৎকার করার আগেই ওর মুখ বেঁধে দেওয়া হলো, কিন্তু মোহিনীকে ঘর থেকে বার করার সময় হাতে লেগে ফুলদানি মেঝেতেই পড়তেই ভৈরবের ঘুমটা ভেঙে গেল। ভৈরব ঘর থেকে বেরিয়ে এলো। ভৈরব কিছু করার আগেই ভৈরবের মাথায় লাঠির আঘাত লাগলো। ভৈরব চিৎকার করে মাটিতে পড়ে গেল। মাথার রক্তক্ষরণে অচিরেই ভৈরব মারা গেল। মোহিনী তখন ছটপট করছে নিজেকে ছাড়ানোর জন্য। মোহিনীকে নিয়ে গ্রাম থেকে কিছুটা দূরে এসে দাঁড়াতেই বসন্ত এসে দাঁড়ালো সামনে। মোহিনীর মুখ খুলে দিল, চিৎকার করে বলল সে, তুই? তোর এত বড় সাহস! বসন্ত এগিয়ে এসে একটা চড় মারল মোহিনীর গালে। মোহিনী ছিটকে পড়ে গেল বালিতে। বসন্ত বলল, হ্যাঁ আমি। সেদিন আমি তোকে বিয়ে করব এই প্রস্তাব নিয়ে তোর বাবার কাছে গিয়েছিলাম। ও আমাকে ঘাড় ধরে বার করে দিয়েছিল। আজ তার শোধ নেব। আমাকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আমি সেলিম সিংকে বিয়ে করব। মোহিনী ফুপিয়ে কেঁদে উঠল। বসন্ত হাত কচলে পড়ল, আগে তো আমি তোকে ভোগ করি, তারপর না হয়। নিকট হাসিতে ফেটে পড়ল বসন্ত। মোহিনী চিৎকার করতে লাগলো। মোহিনীর চিৎকার শুনে গোটা গ্রামের লোক এসে জড়ো হলো। মোহিনীর দিকে তাকিয়ে বসন্ত বলল, কেউ তোকে সাহায্য করবে না, যে করবে তারও। মোহিনী সবার কাছে হাত জোর করে সাহায্য চাইতে লাগলো, কিন্তু গ্রামের কেউ এগিয়ে এলো না। সবাই জানে বসন্ত ইদানিং সেলিমের হয়ে কাজ করে। সবার ঘরে মেয়ে আছে, তাই কারোর সাহস নেই বসন্তের বিরুদ্ধে যাওয়ার। মোহিনী আর্তনাদ করে সবার কাছে ওর জীবন মান ইজ্জত ভিক্ষা চাইতে লাগলো, কিন্তু কেউ সাহায্য করল না। মোহিনী চিৎকার করে বলল, একদিন তোমরা সবাই এভাবে শেষ হয়ে যাবে, কেউ তোমাদের বাঁচাতে পারবে না। আমি অভিশাপ দিচ্ছি, মৃত্যুর পরেও মুক্তি হবে না তোমাদের। কথাটা শুনেই বসন্ত আর ওর লোকজনেরা হেসে উঠল। বসন্ত এগিয়ে গেল মোহিনীর দিকে। মোহিনীর শরীর থেকে একে একে সমস্ত জামা কাপড় খুলে নেওয়া হলো। সামনে দাঁড়ানো গ্রামবাসী কেউ কেউ মুখ ঢাকলো, কেউ যন্ত্রণায় কুকিয়ে উঠল, কেউ কেউ মোহিনীর শরীরে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রইল। যাদের আলোতে সত্য যৌবনা নারীর শরীর একদল পশুর খাদ্য হয়ে উঠল। মোহিনী চিৎকার করে উঠল ভগবানের উদ্দেশ্যে। শেষবারের মতো মন্দিরের দিকে তাকিয়ে একবার জোরে নিঃশ্বাস নিল মোহিনী। তারপর চিরদিনের মতো চোখ দুটো স্থির হয়ে গেল। চোখের কোল ঘেঁষে গড়িয়ে পড়ল জল। খোলা চোখে থেকে গেল যন্ত্রণার ছাপ। এরপর কি হলো? আমার প্রশ্নের উত্তরে দাদু যেন বাস্তবে ফিরল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, ঘটনার আকস্মিকতায় আমরা ঠিক কোথায় আছি সবটা ভুলে গেছিলাম। মনের মধ্যে একটা যন্ত্রণা হচ্ছিল, আর তার সাথে সাথে হচ্ছিল ভয়। সেই অসম্ভব ভয়ে হাত পা যখন সিটিয়ে আসছে, ঠিক তখন মনে হলো পিঠে একটা শীতল স্পর্শ। পিছন ফিরে ঘুরতেই শরীরের সব রক্ত একেবারে হিম হয়ে গেল। কয়েকশো আগুনের গোলা ক্রমশ এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। মুখে তাদের অট্টহাসি। সেই হাসির তীব্রতা এতটাই ছিল যে কান দিয়ে রক্ত বেরিয়ে যাওয়ার উপক্রম। পা দুটো অসাড় হয়ে আসছিল আমার।
অতুলকে কানে কানে বললাম, পালাতে হবে, পালাতে হবে, ওরা ওরা টের পেয়ে গেছে, আমাদের উপস্থিতি ওরা টের পেয়ে গেছে। আমরা কোনো ক্রমে মন্দির থেকে বেরোতেই ঠান্ডা কতগুলো হাতের স্পর্শ পেলাম। মালিয়ারি ভেদ করে বেরিয়ে আসছে হাতগুলো। অতুল আর শুভ্র চিৎকার করে উঠল। সাথে সাথে দেখলাম আমাদের আমাদের সামনে কুণ্ডুলি পাকিয়ে বালির ঝড় উঠেছে। ঝড়ের মধ্যেই দৌড়াতে শুরু করলাম আমরা। সামনে কিছু দেখা যাচ্ছে না, শুধু একরাশ বালির রাশি চোখের সামনে। গোটা গ্রামটা ঢেকে গেল। কতক্ষণ এভাবে ছুটছি জানি না। আমার পেছনে এক এক করে মুছে যাচ্ছে পায়ের আওয়াজ। বুঝতে পারছি জোড়া বালির গভীরে আমার বন্ধুরা এক এক করে মৃত্যুবরণ করছে। ঠান্ডার স্রোত আমার সারা শরীর স্পর্শ করছে। শরীর শিরা উপশিরায় তার অনুভব এতটাই তীব্র ছিল যে আমি জ্ঞান শূন্য হয়ে পড়ি। তারপর আর কিছু মনে নেই আমার। দাদুর কথা শেষ হতেই গোটা ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। সেই নিস্তব্ধতায় আমরা অনুভব করছিলাম কুলধারা নগরের অনুভূতি। দাদুর কথাগুলো বাস্তবিক রূপ নিয়ে আমাদের চারপাশে ঘিরে ধরছিল। রাতের সাথে সাথে আমাদের মনে অস্থিরতাও বাড়ছিল। মনে হচ্ছিল সেই নরকঙ্কালগুলো আমাদের চারপাশে ঘিরে ধরেছে, আর এই অনুভূতির রেশ আমাদের কথা বলার শক্তি কেড়ে নিয়েছে। নিস্তব্ধতা যখন প্রগাঢ়, নিস্তব্ধতাকে ভেঙে বড় মামা বলে উঠল, সত্যি ভয়ঙ্কর অনুভূতি ছিল আপনাদের। তবু আমাদের ভাগ্য ভালো যে আপনি অক্ষত ফিরে এসেছেন, নতুবা। একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল বড় মামা। বড় মামার কথায় দাদু বলল, জানি না সৌভাগ্য নাকি দুর্ভাগ্য, তবে জীবনের সব সত্য না জানাই ভালো। কিছু সত্য মানুষের মৃত্যু ডেকে আনে, কখনো কখনো সেই মৃত্যু মুক্তি পায় না, তাই অতৃপ্ত হয়ে ঘুরে বেড়ায় চারপাশে। দাদুর কথার তাৎপর্য এই মুহূর্তে আমাদের কারোর মাথায় ঢুকলো না, কিন্তু বড় মামি বলল, আমি জানি কেন মামা বাবু বেঁচে গেছেন। বড় মামির কথা শুনে মা, ছোট মামি আর মেজো মামি জিজ্ঞেস করলো এর কারণ। বড় মামি হেসে বলল, আরে মামা বাবুর হাতে বিপত্তারিণী সুতোটা ছিল না, মা বিপত্তারিণী রক্ষা করেছেন ওনাকে। বড় মামির কথায় সবাই মা বিপত্তারিণীর নামে মাথায় হাত ঢুকিয়ে প্রণাম করল। মামির কথায় দাদুর কোনো প্রতি উত্তর না পেয়ে সবাই একটু অবাক হলেও মুখে কিছু বলল না। রাত অনেক হয়েছিল, তাই আমরা একে একে দাদুর ঘর থেকে বেরিয়ে গেলাম। সবাই বারান্দা দিয়ে বেশ খানিকটা এগিয়ে গেল। আমি কিছুটা পিছিয়েই পড়েছিলাম। আরো একবার দাদুর ঘরের দিকে চোখ যেতেই বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল আমার। মনে হলো দাদুর ঘরে আরো যেন কেউ আছে। একটা কঙ্কালসার শরীর যেন বাতাসের সাথে বেরিয়ে গেল জানলা দিয়ে। নিজের চোখের ভুল ভাবলেও সেই মুহূর্তে আমার শরীরের সমস্ত রক্ত হিম হয়ে এসেছিল। আমি প্রায় দৌড়েই নিচে নেমে এসেছিলাম। সেই রাতে একটা ব্যাপার আমি উপলব্ধি করেছিলাম, সেটা হলো বালির ঝড়। গোটা গ্রামের মানুষ হয়তো এই ঝড়ের কবলে পড়ে নিজেদের প্রাণ দিয়েছিল, অথবা মোহিনীর অভিশাপে। যেভাবেই প্রাণ যাক, ওদের শরীর খুঁজে পাওয়া যায়নি কারোরই। সত্যিই বিস্ময়কর। রাতে সবাই ঘুমিয়ে পড়লেও আমার কিছুতেই ঘুম আসছিল না। বারবার দাদুর ঘরে দেখা ওই রক্তবর্ণ কঙ্কালসার অশরীরী আত্মার কথা মনে পড়ছিল আমার। বাইরে এখন বৃষ্টি নেই। জানলা দিয়ে বারান্দাটা দেখা যাচ্ছে, নিকষ কালো অন্ধকারে ঢেকে আছে। আমার চোখ বারবারই বাইরে চলে যাচ্ছে। মাঝে মাঝে অদ্ভুত সব আওয়াজ কানে আসছে। মনে হচ্ছে বারান্দা দিয়ে কেউ যেন হেঁটে আসছে আমার ঘরের দিকে। আমি ভয়ে চোখ বন্ধ করে নিলাম। ঘরে তখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, তাই সেই মুহূর্তে কাউকে ডাকার সাহস পেলাম না। হঠাৎ একটা কণ্ঠস্বর কানে এলো আমার, কেউ যেন আমার নাম ধরে ডাকছে। আমি আবারও ভালো মতো শোনার চেষ্টা করলাম। হ্যাঁ,
সত্যি আমাকে দাদু ডাকছে। বরাবরই দাদু আমাকে একটু বেশি ভালোবাসতো। আসলে মা এই বাড়ির একমাত্র মেয়ে ছিল, তাই মায়ের প্রতি ভালোবাসা সবার একটু বেশি ছিল। আর সেই সূত্রে আমাকেও দাদু একটু বেশি ভালোবাসতো। অবশ্য দাদুর মতো আমিও অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ ছিলাম, তাই হয়তো সেটার জন্য দাদু আমাকে বেশি ভালোবাসতো। যাই হোক, দাদুর গলা পেয়ে আমি চোখ খুললাম। জানলা দিয়ে দেখলাম বাইরে দাঁড়িয়ে আছে দাদু। মুখটা যদিও অন্ধকারে মিশে, আমি কণ্ঠস্বর একটু আস্তে করে বললাম, আমাকে ডাকছো? দাদু হালকা মাথা তুলিয়ে হ্যাঁ বলল। আমি আস্তে আস্তে দরজা খুলে বেরিয়ে এলাম। দাদু কোনো কথা না বলে সামনের দিকে এগোতে লাগলো, মানে ওর ঘরের দিকে। আমি যেন ঘোরের মতো দাদুর পিছু নিলাম। ঘরের কাছে আসতেই থমকে দাঁড়ালো দাদু। দরজাটা ক্যাচ ক্যাচ আওয়াজে খুলতে দুটো বড় বড় বাদুড় উড়ে গেল দাদুর ওপর দিয়ে। আমি একটু ভয় পেয়ে গেলেও মনে মনে বললাম, খামোখা ভয় পাচ্ছি, এখানে আশেপাশে জঙ্গল আছে, হয়তো বৃষ্টি আর ঝড়ের দাপুটে পথ হারিয়ে জানলা দিয়ে ঢুকে পড়েছে ঘরে। চিন্তা করতে গিয়ে দরজার কাছে এসে থমকে দাঁড়িয়ে পড়েছিলাম আমি। আমার পায়ের আওয়াজ না পেয়ে দাদু বলল, এ ব্যাপার অনি, ভেতরে এসো। দাদুর সাথে আগেও কত কথা বলেছি, কত গল্প করেছি, কোনোদিনও অস্বাভাবিক লাগেনি, কিন্তু এই প্রথম যেন আমার একটু ভয় লাগছিল দাদুকে। আসলে প্রাণবন্ত মানুষ হঠাৎ করে চুপচাপ হয়ে গেলে যেমনটা অনুভূতি হয়, ঠিক তেমনই অনুভূতি হচ্ছিল আমার। দাদুর ডাকে অবশেষে ঘরে প্রবেশ করলাম আমি। ঘরে ঢুকতেই একটা বোটকা গন্ধ এসে ঠেকলো। দাদু আমাকে টেবিলের দিকে যাওয়ার নির্দেশ দিল। ভিতরে তখন ভীষণ অন্ধকার। ঘরের ভিতরে আমি ছাড়াও মনে হচ্ছিল আরো অনেকে উপস্থিত আছে। ওদের কথা বলার ফিসফিস আওয়াজ আমি পাচ্ছিলাম। আমি কিছুতেই কিছু বুঝতে পারছিলাম না এই আওয়াজটা সত্য কিনা। আসলে সেই মুহূর্তে মাথার মধ্যে হাজারো প্রশ্ন ঘুরছিল আমার, যা যুক্তি দিয়ে বিচার করার আমার সাধ্য নেই। মাথাটা এতটাই ভার হয়ে উঠেছিল যে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল। ফিসফিস আওয়াজ আসলেও কোনো কিছু ভালোভাবে দেখা যাচ্ছিল না ঘরের ভিতরে। আবার আমাকে এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে দাদু ফ্যাস ফ্যাসে একটা অদ্ভুত গলায় বলল, টেবিলের ডয়ারে একটা লাল ডায়েরি আছে, ওটা তোমার জন্য। ওতে সব জায়গার অভিজ্ঞতা লেখা আছে। আমি জানি তোমার এটা পড়তে ভালো লাগবে। দাদুর কথায় মনটা আনন্দিত হলেও শরীরটা কেমন যেন অস্থির লাগছিল। কটু গন্ধটা বাতাসে এমনটাই ভারী করে তুলেছিল যে আমার নিঃশ্বাস নেওয়াটাও কষ্টকর হয়ে উঠেছিল। আমি ঘর থেকে বেরোনোর জন্য ছটফট করছিলাম, কিন্তু কোনো অদৃশ্য শক্তি আমাকে যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল। দাদু আমার থেকে কিছুটা তফাতেই দাঁড়িয়েছিল। আমার পরিস্থিতি উপলব্ধি করে বলল, এবার তুমি যাও। দাদুর ঘর থেকে বেরিয়ে আসতেই সজোরে দরজাটা বন্ধ হয়ে গেল। আমি চমকে উঠলাম। বাইরে বারান্দায় এখন কেউ নেই। শুধু বারান্দা কেন, আশেপাশে সমস্ত মানুষই যেন রাতের অতল গভীরে ঘুমিয়ে আছে। শুধু আমি একাকী জেগে আছি এই গোটা বাড়িতে। কথাটা ভাবতেই দৌড়ে ঘরে যেতেই আর পায়ের সাথে পা জড়িয়ে মুখ থুবড়ে পড়লাম। দাঁতের চাপে অনেকটা কেটে গেল আমার। কোনো ক্রমে উঠে বসতেই পিঠের ওপর একটা ঠান্ডা স্পর্শ অনুভব করলাম। কাঁপা কাঁপা গলায় বললাম, কে আমার পেছনে? পেছন থেকে একটা অট্টহাসি ভেসে এলো, সাথে ফ্যাস ফ্যাসে গলায় কতগুলো কথা। আমরা তোমার বন্ধু, আমাদের সাথে যাবে কুলধারা গ্রামে। কথাগুলো শুনেই আমার হাত পা কাঁপতে লাগলো। আমি চিৎকার করে জ্ঞান হারালাম। সকালে যখন জ্ঞান ফিরল তখন মা মাথার কাছে বসেছিল। আমাকে চোখ মেলতে দেখেই মা আঁচল দিয়ে চোখ মুছল।
মায়ের আর বাড়ির অন্যদের মুখের অবস্থা একই রকম। আমি বললাম, ঠিক আছে, আমি গতকাল রাতে ভয় পেয়ে হয়তো অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আসলে কাল রাতে আমি। মা আমাকে থামিয়ে বলল, গতকাল রাতে নয়, তারও আগের দিন রাতে তুই অজ্ঞান হয়ে গিয়েছিলি। আজ আজ একদিন পরে জ্ঞান ফিরল তোর। আর তুই যেদিন জ্ঞান হারালি তারপর দিন থেকে দাদুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সবাই সেই নিয়েই চিন্তিত। মায়ের চোখে জল দেখে বললাম, সেদিন রাতে তো দাদুর ঘরে আমি গিয়েছিলাম। দাদু আমাকে ওনার লাল ডায়েরি দিল রেখে দেওয়ার জন্য। এতদিন ধরে যত জায়গায় দাদু ঘুরেছে সবই লেখা আছে ওই ডায়েরিতে। সেদিন ওটা নিয়ে ঘরে ফেরার সময় তো ভয় পেয়েছিলাম আমি, তাই ভয়টা যে কি কারণে পেয়েছি সেটা আমি সম্পূর্ণ চেপে গেলাম বাড়ির পরিস্থিতির কথা ভেবে। সবার সঙ্গে আমারও চিন্তা হচ্ছিল দাদুর জন্য। কথাটা বলে আমি বিছানা থেকে নামলাম, দ্রুত ব্যাগ ঘাঁটতে লাগলাম ডায়েরিটার জন্য, কিন্তু ওখানে ছিল না ডায়েরিটা। মা বকাবকি করছিল এই শরীরে হুটোপাটা করতে। আমি তখন মায়ের কোনো কথা না শুনে ঘর থেকে বেরিয়ে গেলাম। দ্রুত দাদুর ঘরে গিয়ে ড্রয়ারটা বের করে দেখতে পারি লাল ডায়েরিটা। সেদিন তো ডায়েরিটা আমার হাতেই ছিল, তাহলে সেটা আবার এখানে এলো কি করে? কথাটা ভাবতেই মাথাটা যেন ঘুরে উঠলো আমার পিছন পিছন সবাই গিয়ে উপস্থিত হলো দাদুর ঘরে। ডায়েরিটা বের করে হাতে নিতেই ওর ফাঁক দিয়ে বালি পড়তে লাগলো। আমি তড়িঘড়ি ডায়েরিটা খুলতেই প্রথম পাতায় লেখা কথাটা দেখেই চমকে উঠলাম। ডায়েরির প্রথম পাতায় রক্ত দিয়ে লেখা, সব সত্যি জানতে নেই, জানলে মৃত্যুও হতে পারে। কোনো মৃত্যুর মুক্তি নেই, তাই মৃত্যুর পথ খুঁজতে ফিরে গেলাম কুলধারা। লেখাটা পড়ে আমার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি মাকে জড়িয়ে ধরলাম। ঠিক সেই মুহূর্তে নিচের ঘর থেকে ভেসে এলো টেলিফোনের আওয়াজ। আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বেজে উঠল ফোনটা। বড় মামা রিসিভার তুলে কিছু শুনল, তারপর বলল, ঠিক আছে, আমি কালই যাচ্ছি। মামার কথা আমরা কিছুই বুঝতে পারছিলাম না, তাই অপেক্ষা করছিলাম ফোনটা রাখার। মিনিট 10 কথা বলার পর মামা ফোন রেখে করুণ চোখে সবার দিকে তাকালো। মা বলল, কি হয়েছে দাদা, তোর মুখটা এমন বিষণ্ণ লাগছে কেন? মামা মায়ের কথায় উত্তর দিল, থানা থেকে ফোন করেছিল। ওদের বক্তব্য অনুসারে মামা বাবুরা কেউ বেঁচে নেই। অবশ্য ওদের মৃতদেহ রাজস্থানের পুলিশ কিন্তু খুঁজে পায়নি, শুধু মন্দিরের চাতালে রাখা ব্যাগগুলো পেয়েছে। সেখান থেকেই বাড়ির টেলিফোন নাম্বার পেয়ে আমাদের ফোন করেছিল। কাল একবার লালবাজারে যেতে হবে ব্যাগগুলো আনতে। মামার একটা ছবি দিস তো। সব কথা শুনে সবাই হতবাক হয়ে চেয়ে রইল বড় মামার দিকে। বড় মামি বলল, তা কি করে সম্ভব? মামা বাবু তো দুদিন আগে আমাদের গল্প বলল। বড় মামির কথা শুনে আমি বললাম, সব সত্যি জানলে মৃত্যু হতে পারে, আর মৃত্যু হলেও মুক্তি পাওয়া যায় না। আমার কথা শুনে সবাই একটু চমকে আমার হাতের দিকে তাকালো। ডায়েরির পাতা থেকে ক্রমশ অদৃশ্য হচ্ছিল রক্তে লেখা কথাগুলো। আমি আবার জ্ঞান হারিয়ে লুচিয়ে পড়লাম মেঝেতে। সেদিনের পর কেটে গেছে বহু বছর। আমরা একে একে সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছি। কিছুদিন আগে ছোট মামা ফোন করেছিল মাকে গ্রামের ওই বাড়িটা বিক্রি করে দেওয়ার জন্য। কারণ জিজ্ঞেস করতে মামা বলে, রোজ রাতে নাকি দাদুর ঘর থেকে অদ্ভুত সব রকমের আওয়াজ ভেসে আসে। মাঝে মাঝে সেই আওয়াজেই বুকের রক্ত হিম করে দেয়। প্রথম এসব কিছুই হতো না, কিন্তু দিন 2 আগে দাদুর ঘরটা সরাতে গিয়ে একটা বাক্স আবিষ্কার হয়। সেই বাক্সে একটা বই পাওয়া গেছে। কুলধারা গ্রাম নিয়ে লেখা ওই বইটা ট্রাঙ্ক থেকে বার করতেই বাড়ির সমস্ত চিত্র একেবারে বদলে গেছে। বইটা পুড়িয়ে দিতে চাইলেও পোড়ানো যাচ্ছে না। কথাটা আমার কানে আসতেই আমি রওনা দিলাম আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে। 2 দিন আমি ওখানেই ছিলাম।
ওই দুদিনের অভিজ্ঞতা আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। রোজ মনে হতো সিঁড়ি দিয়ে কে যেন উঠে আসছে আমার দিকে। পরদিন সকাল হতেই দাদুর ঘর থেকে পাওয়া বইটা নিয়ে আমি কলকাতা ফিরে আসি। বইটা কেউ পড়ার সাহস পাইনি, কিন্তু আমার এটাই কাজ, তাই বইটা পড়তে শুরু করলাম আমি। দাদুর দেখা সেই দৃশ্যগুলো বইয়ের ভাঁজে যত্ন করে লেখা। বইটা কোথা থেকে দাদুর ঘরে এসেছিল সেটা আমার জানা নেই, তবে আমি মনে করি এই বই অশরীরী হাতে স্পর্শে লেখা। বইয়ের পাতার অক্ষরগুলো পড়ার পর একে একে সবটাই যেন অদৃশ্য হয়ে যাচ্ছিল। যে ঘটনাগুলো দাদু আমাদের বলেনি সেগুলো জানতে পারলাম ওই বইটা পড়ে। মোহিনী মারা যাওয়ার পর ওর শরীর মন্দিরের নিচে পুঁতে দেওয়া হয়। সেদিন শেষ রাতে এক অলৌকিক ঘটনা ঘটে। গোটা গ্রাম প্রকৃতির রোষে পড়ে ধ্বংস হয়ে যায়। মন্দির থেকে এক তীব্র আলোক ঝলক গোটা গ্রামের মানুষকে পুড়িয়ে দেয়। শুধু দাঁড়িয়ে থাকে মন্দিরটা, কিন্তু গ্রামের মানুষদের মুক্তি হয় না। ওরা জন্ম মৃত্যুর ব্যবধানে দাঁড়িয়ে যন্ত্রণা ভোগ করতে থাকে। অবশেষে দেবী কালিকা ওদের বিধান দেয়, অমাবস্যা রাতে যদি কেউ মোহিনীর শরীর আগুনে পুড়িয়ে দেয় তাহলে এই গ্রাম মুক্তি পাবে, আর সেটা একমাত্র স্থূল দেহকারী মানুষই পারবে। আমার দাদু যখন মুক্তির সন্ধানে কুলদারা গ্রামে আবারও ফিরে যায় তখন হয়তো এসব জেনে থাকবে, যদিও এটা আমার ধারণা মাত্র। এই মুহূর্তে আমার কাছে কোনো প্রমাণ নেই। আমি আজ এখানে এসেছি দাদুর মুক্তির জন্য। হাতে সময় খুব কম। রাত 12টার আগেই খুঁজতে হবে আমায় মোহিনীর দেহ। এই আধুনিক যুগে আমার তৈরি রেডার আমাকে সাহায্য করবে ওর কাছে পৌঁছাতে। এই মুহূর্তে রেডারের নির্দেশ অনুসারে মন্দিরের ঠিক কাছে নির্দেশ দিচ্ছে আমাকে। আমি রাইমা এগিয়ে গেলাম সেদিকে। অন্ধকারে মোবাইলের আলো ছাড়া আর কিছুই নেই। আমার পাশে দাঁড়িয়ে অভিরূপ বিশেষ ক্যামেরার সাহায্যে অলৌকিক কিছু দেখার আশায় আছে। 12টা বাজতে আর মাত্র 1 ঘন্টা বাকি। থার্মোমিটার জানান দিচ্ছে পারদ নামার। রেডারে ধরা পড়ছে লাল ডট। আমাদের আশেপাশে যে অনেকেই ঘুরছে সেটা আমি বুঝতে অসুবিধা হলো না, কিন্তু যাই হোক না কেন আজের শেষ আমাকে করতেই হবে, আমার দাদুর জন্য। আমি সূক্ষ্ম দেহীদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিলাম। কেউ যেন কিছু বলতে চায়। অবিন্যস্ত গ্রাফের মাধ্যমে কিছু শব্দ ধরা পড়ছিল। রাইমা কম্পিউটারের সাহায্য নিয়ে সেই শব্দগুলো ভাষায় পরিণত করতেই আমি চমকে উঠলাম। সাথে সাথেই আমার চোখ ভিজে উঠল। এই বার্তা আমার দাদুর। মন্দিরের মাঝামাঝি মোহিনীর শরীর আছে, সেই বার্তাই দিচ্ছে দাদু আমাকে। আমরা দেরি না করে মন্দিরের মেঝে ঘুরতে লাগলাম। বাইরে তখন ধুলোর ঝড় আমাদের সবকিছু এলোমেলো করে দিচ্ছিল। মনে হচ্ছিল এই মন্দির যেন বালির গর্ভে সমাধিস্থ হয়ে যাবে। বুকের মধ্যে প্রবল উত্তেজনা নিয়ে মেঝে ঘুরছিলাম। আমার 2 বন্ধু হাওয়ার দাপটে ছিটকে পড়ল। কোন রকমের থাম ধরে কালিকার নাম নিতে লাগলাম। আমি ঘুরতে লাগলাম। হঠাৎ কিছু একটা ঠেকলো আমার পায়ে। আমি মোবাইলের আলোতে সেটা দেখতে যেতেই মনে হলো দ্বিগুণ জোরে ঘাড়ের উপর কিছু এসে পড়লো আমার। আমি মুখ থুবড়ে পড়লাম। আমার মোবাইলটা কিছু দূরে ছিটকে গেল। অনুভব করলাম একটা মহিলার চুলের স্পর্শ। নিজেকে কোনো ক্রমে ছাড়িয়ে দৌড়ে গেলাম কাছে রাখা পেট্রোলের ঢপের দিকে। দ্রুত সেটা নিয়ে ছিটিয়ে দিলাম চারিদিকে। আমাকে আবার পিছন থেকে চাপটে ধরল মোহিনী। ওইরূপ কোনো ক্রমে উঠে দাঁড়ালো। দেশলাইয়ের আগুন ছুড়ে দিল মোহিনীর শরীরের ওপর, আর সাথে সাথেই গোটা মন্দির কেঁপে উঠল। আমরা কোনো রকমের মন্দিরের থেকে বেরোতেই বালির ভিতরে ঢুকে গেল মন্দিরটা। দূরে ভেসে উঠল দাদুর হাসি মুখটা। আমার চোখ ভিজে উঠল আনন্দে। আমি পেরেছি, সকলের মুক্তি দিতে আমি পেরেছি। দাদুর উদ্দেশ্যে একটা প্রণাম করলাম আমি। হাওয়ার সাথে মিলিয়ে গেল দাদু। আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম অন্ধকার ধীরে ধীরে কাটছে। নতুন দিনের আলোতে গোটা গ্রামটা দাঁড়িয়ে আছে নিস্তব্ধে। অনুভব করলাম অপার শান্তি। যে অস্বস্তি মনে ঘুরপাক খাচ্ছিল তা এখন বিন্দু মাত্র নেই। আমি হেসে রাইমা আর অভিরূপের দিকে তাকালাম। রাইমা আমাকে জড়িয়ে ধরে বলল, এবার কি তাহলে বিয়েটা সেরে ফেলা যায়? রাইমার কথা শুনে আমি আর হাসি ধরে রাখতে পারলাম না। শুনলেন সোমালি সরকারের কলমে আমাদের আজকের বিশেষ নিবেদন, গ্রাম বাংলার ভূতের গল্প, কুলধারা গ্রামের বিভীষিকা। গল্প পাঠিয়েছিলাম আমি দীপেন্দু।
অন্যান্য চরিত্রে অদ্রিতা, ইন্দ্রাণী, সুদেষ্ণা, দীপ্তিমান, সৌরভ, অভি, প্রীতম, রাজ, মেঘনা এবং পূজা। শব্দ সংযোজন এবং আবহে ফিনিক্স, পোস্টার ডিজাইনে ক্রিয়েটোমেনিয়া। গল্পটি কেমন লাগলো আপনাদের জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন গল্প আসলেই আপনি তা শুনতে পারবেন। আজকের জন্য টাটা, দেখা হবে অন্য কোনো একটি গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।